হৃদ মায়ার প্রেম কাথা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 02। আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়াতাম, দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বর 1 তারিখে আমার ফাইল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখের ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন, ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টার মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিল তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল 2017-তে, আমার 16তম জন্মদিনের। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে উঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে, ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই, জানা নেই, তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুর টাইপ বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বুঝাতে পারতাম আসলে আমরা সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছু হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে, তার সাথেই আমার বদমাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউড়ে ওঠে। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ, ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল, লোকটাকে আমি রাতে আধারের রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখেছিলাম সে রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয়, সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না। সে রাতে বেশ ঝড় ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল। সেই জন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধামকি, আবার অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন, সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যা তা বলার বাহিরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখার স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে, লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম, এই জন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটার বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, ওই একটু আর কি। ফ্রিতে তো লোকটার নামটাও জানি না যে স্মরণে রাখবো বা খোঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও আমার জীবনের এক নতুন মোড় নেয়। নবম শ্রেণীর পাশ করলাম, দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিলাম, রেজাল্টও বের হলো। মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলাম। 2019 থেকে কলেজে উঠব। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়া চিন্তাটাও আমার বাপ ভাইয়ের উপর ছিল বরাবর মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য একদলে জুইও আছে, ওকেও আমার ছোট চাচা আমার সাথেই ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করা কারো চিন্তাতে আপাতত ছিল। তাই সহপাঠী হিসাবে জুইকে পাবো এটাও নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা, যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময় যখন আমরা হোস্টেলের সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলোও তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার করছিল, সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের।
ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়া লেখাপড়া সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আম্মুর নিজ বাড়ি। সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তুলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেদিনকার কথা। আম্মুর আঁচল ধরে কি কান্নাটাই না করেছিলাম। উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রূপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়েই এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করল। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বুর শক্ত মন নরম হলো না, আর না আমার এখান থেকে যাওয়া হলো। তুই কি আজকে শপথ করছত আমাকে শান্তি দিবি না? এমনই তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু, চল না। আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়ো এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজের কাজ চালিয়ে যেতে পারিস, তাহলে এখানেও চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে টাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু, চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে, প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। জুইয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মেয়েটা আসলেই আমাকে আজকে শান্তি দিবে না। ওয়াশরুম বাহিরে দাঁড়িয়ে আছি, হাতে জুইয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমাদের ছোট ব্যাগটি ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালাম। না, আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকটায় আছে। ওয়াশরুম বাহিরে করিডোরে একপাশের দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাকই লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজলো কারো উগ্রতা গমগমে ডাক, এই মেয়ে, এই মেয়ে, এদিকে শুনো। সহজ সরলভাবেই ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখে লাগলো আমাদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত, বয়স ৩৫, শ্যামবর্ণ গায়ের রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকেই অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে। আমাকে দেখেই ম্যাম তাড়াহুড়োয় প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োর কথায় বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিন স্বরে ম্যামকে শুধরিয়ে বললাম, ম্যাম, আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও, তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে, যাও। এবার বেশ জড়সড় চমকালাম। ফাউন্ডার স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে। আমি যাওয়া মানেই নিঘাত ভয়। অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের ওপর না করার সাহস হলো না, তাই কাগজপত্রগুলো হাতে নিলাম। ম্যাম আমার ব্যাগ আর ফোন নিজের কাছে রেখে দ্রুত চলে গেল। আমি অসহায়ভাবে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা এখনো ভেতরে। প্রচণ্ড অস্তিত্ব নিয়ে ফাউন্ডার স্যারের দরজায় কড়া নাড়ে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম। চোখে পড়ল বেশ কয়েকজন মানুষ। ৩ জন ফাউন্ডারই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। কি চাই? প্রিন্সিপাল স্যারের ভরাট গলায় প্রশ্নে থতমত খেয়ে বললাম, স্যার, আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে। ফাইলগুলো তোমার পিছনের স্যারের কাছে দাও। সহজ সরলভাবেই পিছনে ফিরেছিলাম আমি। সাহস নিয়ে ফাইলসগুলো এগিয়ে দিয়েছিলাম লোকটাকে। কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তেই ঠায় জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম। শরীরের ভেতর হঠাৎ করে হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল, এমনটাই মনে হলো।
সেই বিদ্যুতের তেজে আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় কোথায়? সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ধ্যানরত অবস্থার মাঝেই লোকটা আমার হাত থেকে কাগজগুলো নিজে হাতে তুলে নিল সহজ ভঙ্গিতে। আমি যে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি, সেদিকে সে এক পলক চোখ তুলে তাকালো পর্যন্ত না। আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করতে লাগলো। গম্ভীর গলায় বলল, কাগজে সমস্যা আছে, নেম প্লেসের জায়গাগুলোতে ভুল, আব্বু নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে, এগুলো সংশোধন করে দ্রুত পাঠান। বাক্য শেষ করেই কাগজগুলো আবার আমার হাতে তুলে দিল এবং চোখ তুলে প্রিন্সিপাল স্যারের দিকে তাকালো। তখনও সে একবারও আমার দিকে তাকালো না। হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই, কিন্তু আমি হ্যাবলা মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচ্যুত করে বলল, এই মেয়ে শুনো। অস্তিত্বে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবেই আমার নাম জিজ্ঞেস করে বলেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্তিত্বে মিনমিন স্বরে বললাম, জি, রিক্তা ইসলাম। স্যার শুনতে না পেরে পুনরায় বললে, কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এজন্য বারবার তাকাতে হবে? আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখ উনায়। বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে, তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকার মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্তিত্বে হাঁসফাঁস করে মাথা কাঁধ করে সম্মতি দিলাম। বুঝালাম, হ্যাঁ, আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসল, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝেছ? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছ, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ, মুখ থেকে হাত চলে বেশিও। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যিই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? লোকটার মজা কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্তিত্বে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কের আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ঝেঁকে ধরা লজ্জা আর অস্তিত্বে নিয়েই কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরও লজ্জা পড়ে গেলাম বৃদ্ধা লোকটির কথায়। সাব্বাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তুমি অবশ্যই। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বলল সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? উনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রেদ, বিহেভ ইয়ারসেলফ। এতক্ষণে বুঝালাম লোকটার নাম রেদ, আর বয়স্ক লোকটা উনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় হৃদ নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। হৃদ নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আই সে গেট আউট। আর দাঁড়ালাম না, অপমানে বিনীতের সহিত ছলছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পিছন ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। উনি তখনও আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। উনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না।
তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার স্যার কক্ষ থেকে বেরোই হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম আমি এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন। সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছা করছিল আমার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে।